পরিব্রাজক স্বামীজি 2 বছর বরানগর মঠে কাটালেন। ইতিমধ্যে অন্য কয়েকজন সন্ন্যাসী গুরুভাই মঠ ছেড়ে বেরিয়ে প্রব্রজ্জা নিয়েছেন। হাজার হাজার বছর ধরে এভাবেই হিন্দু সন্ন্যাসীরা প্রব্রজ্জা নিয়ে থাকেন। স্বামীজিও অস্থির হয়ে পড়লেন এবং 1888 খ্রিস্টাব্দে মঠ ছেড়ে বেরিয়ে তিনি 1 সপ্তাহের জন্য বারাণসীতে গেলেন। সেখানে ত্রৈলঙ্গ স্বামী এবং স্বামী ভাস্করানন্দ এই 2 বিখ্যাত মহাত্মার সঙ্গে তিনি দেখা করলেন। এ সময় একটা মজার ঘটনা ঘটল। একদিন স্বামীজি বারাণসীতে দুর্গা মন্দির দর্শন করে ফিরছেন। এমন সময় কয়েকটি বানর হঠাৎ তার দিকে তেড়ে এলো। স্বামীজি ভয় পেলেন, যদি ওরা কামড়ে দেয়। তাই তিনি দৌড়াতে লাগলেন। বানরেরাও তার পিছু ছাড়ল না। দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত স্বামীজি হাঁপিয়ে পড়লেন। একজন বৃদ্ধ সন্ন্যাসী ওই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি স্বামীজিকে বললেন, দাঁড়াও, পশুগুলোর মুখোমুখি হও। তার কথা মতো স্বামীজিও থামলেন এবং বানরদের দিকে ঘুরে দাঁড়ালেন। তাকে এভাবে ঘুরে দাঁড়াতে দেখে বানরগুলিও ভয় পেয়ে ছুটে পালালো। স্বামীজি তাদের পালাতে দেখে হাসতে লাগলেন। এরপরে স্বামীজি উত্তর ভারতের অন্য অনেক শহর দেখে বেড়ালেন। হাতরাসে রেলওয়ে স্টেশন মাস্টার শ্রী শরৎচন্দ্র গুপ্ত এ সময়ে স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করলেন এবং তার নাম হলো স্বামী সদানন্দ। তারা দুজনে হৃষিকেশে গেলেন এবং ধ্যান জপে কিছুদিন কাটালেন। কিন্তু হৃষিকেশে তাদের খুব কষ্ট হচ্ছিল, শরীরও খারাপ হয়ে গেল। তখন তারা দুজনেই বরানগর মঠে ফিরে এলেন। 1 বছর পরে স্বামীজি আবার প্রব্রজ্জায় বেরিয়ে পড়লেন। এবার তিনি গেলেন গাজীপুরে। সেখানে তার সঙ্গে সিদ্ধ সাধক পওহারী বাবার দেখা হলো। এরপরে তিনি কলকাতা ফিরে এলেন। কিন্তু তিনি 1890 খ্রিস্টাব্দে মঠ ছেড়ে বেশ কয়েক বছরের জন্য বেরিয়ে পড়লেন। সঙ্গে গেলেন তাঁর এক গুরু ভাই। তারা বারাণসী এবং অন্যান্য জায়গা ঘুরে গেলেন হিমালয়ে। হৃষিকেশে তাদের যাত্রা বিরতি হলো বটে, কিন্তু এবার তারা জ্বরে পড়লেন। পরে স্বামীজি পাহাড় থেকে নিচে নেমে এলেন এবং কয়েক সপ্তাহ মিরাটে থাকলেন। সেখানে তার সঙ্গে মিলিত হলেন কয়েকজন সন্ন্যাসী গুরু ভাই। প্রব্রজ্জার সময়ে স্বামীজির জীবনে ভালো মন্দ অনেক কিছুই ঘটল। অনেক সময় তার খাবার পর্যন্ত জুটত না। ক্ষুধা ও ক্লান্তিতে তিনি অবসন্ন হয়ে পড়তেন। কিন্তু অনেক সহৃদয় মানুষের সঙ্গে তার দেখা হতো। তারা তাকে সাহায্যও করতেন। অনেক সময় সহায় সম্বলহীন লোকেরা পর্যন্ত তাকে সাহায্য করতেন। একবার প্রখর রোদের মধ্যে তিনি উত্তরপ্রদেশের একটি রেল স্টেশনে বসেছিলেন। হাতে পয়সা ছিল না বলে সারাদিন খাবার এমনকি পানীয় পর্যন্ত জোটেনি। এ অবস্থাতেও এক ধনী ব্যবসায়ী স্বামীজিকে নানা বক্রোক্তি করতে লাগলেন। সন্ন্যাস নেওয়াটা তাঁর পছন্দ নয়। তিনি স্বামীজিকে বললেন, দেখুন, আমি কত সব ভালো ভালো খাবার খাচ্ছি। আমি টাকা আয় করি, তাই ভালো ভালো জিনিসও কিনতে পারি। আপনি আয় করেন না, তাই আপনাকে না খেয়েই থাকতে হচ্ছে। স্বামীজি এ কথার উত্তরে কী বা বলতে পারেন। তিনি চুপ করে থাকলেন। কিন্তু একটু পরেই ঘটল এক অদ্ভুত ঘটনা। একজন মিষ্টি বিক্রেতা এগিয়ে এলেন এবং স্বামীজিকে শ্রদ্ধার সঙ্গে একটা আসন বিছিয়ে খাবার আর জল দিয়ে তা গ্রহণ করার জন্য সবিনয়ে প্রার্থনা জানালেন। স্বামীজি বললেন, আপনাকে তো আগে দেখেছি বলে মনে করতে পারছি না। বোধহয় আপনার কোথাও ভুল হচ্ছে। মিষ্টি বিক্রেতা তখন বললেন, না বাবা, আপনি স্বপ্নে দেখা সেই ব্যক্তি। ভগবান শ্রী রামচন্দ্র স্বপ্নে দেখা দিয়ে আমাকে বললেন যে রেল স্টেশনে আপনাকে কিছু ভালো ভালো খাবার দিয়ে আসতে। আমি আপনাকে দেখেই চিনতে পেরেছি। দয়া করে টাটকা থাকতে থাকতে খাবারগুলি খেয়ে নিন। স্বামীজির চোখ বেয়ে কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বারবার ভদ্রলোকটিকে ধন্যবাদ দিলেন
কিন্তু মিষ্টি বিক্রেতা বললেন, সবই রামজির ইচ্ছাতে হয়েছে। বেনিয়া ভদ্রলোক সব কিছু দেখে শুনে যেন বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন। নিজের ভুল বুঝতে পেরে তিনি স্বামীজির পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইলেন। মিরাট ত্যাগ করে স্বামীজি ভারতবর্ষের নানা প্রদেশে ভ্রমণের সিদ্ধান্ত নিলেন। গুরু ভাইদের তার সঙ্গে যেতে নিষেধ করে একাই গেলেন বীরত্ব আর শৌর্যবীর্যের দেশ রাজপুতানায়। আলোয়ারে স্বামীজির সঙ্গে রাজা মঙ্গল সিংয়ের একটি মনোগ্রাহী আলোচনা হলো। রাজা বললেন, তিনি মূর্তি পূজায় বিশ্বাসী নন। ইট, কাঠ, পাথর পুজো করা তার পক্ষে অসম্ভব। তার প্রশ্নের উত্তরে স্বামীজি মহারাজের অর্থাৎ রাজা মঙ্গল সিংয়ের একটি ছবি চাইলেন। ছবিটা হাতে নিয়ে তিনি রাজার ছবিতে দেওয়ানকে থুথু ফেলতে বললেন। দেওয়ান একেবারে অবাক। মহারাজের ছবি যে তাঁরই প্রতিভূ, কি করে আমি এ কাজ করতে পারি? তখন স্বামীজি মহারাজকে বললেন, দেখুন মহারাজ, ছবিতে আপনি উপস্থিত নেই, তবু আপনার অনুগত লোকেরা আপনার ছায়াই ছবিতে দেখছেন। এই ছবিখানি একটা কাগজের টুকরো বই তো নয়, তবু আপনার অনুগতেরা এটিকেই আপনার প্রতিভূ ভেবে সম্মান করছেন। ঠিক তেমনি ভক্তেরাও ঈশ্বরের মূর্তিকেই ঈশ্বর জ্ঞানে পূজা করেন। এই মূর্তিকে অবলম্বন করেই তাদের মন ঈশ্বরে নিবিষ্ট হয়। আসলে মাটি বা পাথরের প্রতিমাতে তারা ঈশ্বরেরই আরাধনা করেন। স্বামীজির কথা শুনে করজোড়ে বিনীত কণ্ঠে মহারাজ মঙ্গল সিং বললেন, স্বামীজি, এতদিন মূর্তি পূজার তাৎপর্য আমি কিছুই বুঝতে পারিনি। আপনিই আমার চোখ খুলে দিলেন। এরপর স্বামীজি আরও অনেক জায়গাতেই গেলেন। মাউন্ট আবুতে তিনি সাক্ষাৎ করলেন খেতড়ির মহারাজের সঙ্গে। পরে তার সঙ্গেই স্বামীজি খেতড়িতেও গেলেন। মহারাজ তার অনুগত শিষ্য হলেন। তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হতো। স্বামীজি মহারাজকে বড় ভালোবাসতেন। তাদের পারস্পরিক সম্পর্ক ছিল অত্যন্ত প্রীতিপূর্ণ। স্বামীজিকে পরবর্তীকালে খেতড়ির মহারাজা অনেকভাবেই সহায়তা করেছিলেন। যাই হোক, স্বামীজি আবার প্রব্রজ্জায় যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন। খেতড়ি ছেড়ে এবার তিনি বোম্বাই প্রেসিডেন্সি আর দক্ষিণ ভারতের অনেক জায়গায় গেলেন। মহীশূরের মহারাজের কাছে কিছুদিন কাটালেন স্বামীজি। মহারাজ স্বামীজির একজন গুণগ্রাহী বন্ধু হয়ে উঠলেন। স্বামীজির কাজে মহারাজ সহায়তার প্রতিশ্রুতিও দিলেন। তিনি স্বামীজির স্মৃতিচিহ্নরূপে তার কিছু কথা ফোনোগ্রামে ধরে রাখলেন। শোনা যায়, স্বামীজির কণ্ঠস্বরের সেই রেকর্ড অস্পষ্ট হয়ে গেলেও আজও মহীশূরের রাজপ্রাসাদে সংরক্ষিত আছে। এবার মহীশূর থেকে স্বামীজি গেলেন রামেশ্বরমের পথে। পথে পড়ল মাদুরাই। সেখানে রামনাদের রাজার সঙ্গে স্বামীজি দেখা করলেন। রাজা ছিলেন খুবই সজ্জন এবং দক্ষ প্রশাসক। তিনি স্বামীজির গুণগ্রাহী শিষ্য হলেন। স্বামীজিও তাঁকে ভারতবর্ষের উন্নতি প্রসঙ্গে তাঁর চিন্তাভাবনা ও পরিকল্পনার কথা খুলে বললেন। রাজা স্বামীজিকে যথাসাধ্য সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। এরপরে স্বামীজি গেলেন রামেশ্বরমে এবং ভারতবর্ষের একেবারে দক্ষিণে কন্যাকুমারীতে। সেখানে গিয়ে সমুদ্রে সাঁতার কেটে তিনি একটি বড় শিলাখণ্ডে পৌঁছে মাতৃভূমির ধ্যানে মগ্ন হলেন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমগ্র ভারতবর্ষ তিনি অতিক্রম করে এসেছেন। তিনি দেখেছেন স্বদেশবাসীর দুঃখ, দৈন্য আর অপরিসীম কষ্ট। তিনি হৃদয় দিয়ে অনুভব করেছেন, হত দরিদ্র হলেও ভারতবর্ষের জনসাধারণ কতটা সরল, সৎ এবং সহৃদয়। অল্প পয়সার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়। এই সব অসহায় স্বদেশবাসীর দুঃখ স্বামীজির হৃদয়কে গভীরভাবে নাড়া দিল। তিনি তাদের কল্যাণে কিছু করবার জন্য ব্যাকুল হলেন। কিন্তু একজন কপর্দকহীন সন্ন্যাসীর পক্ষে কী বা করা সম্ভব? তিনি রাজরাজরা, ধনী ব্যক্তি, শিক্ষিত জনসাধারণ
এবং তরুণ ছাত্রদের কাছে ব্যাকুল আবেদন করলেন। সকলে তার কথা শুনে মুগ্ধ হলেন, কিন্তু তার চিন্তাকে বাস্তবে রূপ দেবার জন্য কেউই এগিয়ে এলেন না। স্বামীজি ক্ষুব্ধ হলেন। তিনি সেই মুহূর্তে ভেবে পেলেন না স্বদেশবাসীর সেবায় তিনি কিভাবে নিজেকে সঁপে দেবেন। কিন্তু স্বামীজি ছিলেন শ্রীরামকৃষ্ণের দাস। গুরুর ইচ্ছা পূর্ণ করতে তিনি সবসময়ই সচেষ্ট। এবার তিনি অনুভব করলেন শ্রীরামকৃষ্ণ যেন চাইছেন তিনি আমেরিকার ধর্ম মহাসম্মেলনে যোগ দেন। আমেরিকা এক বিচিত্র দেশ, তাছাড়া এদেশ থেকে অনেক দূরেও বটে, তাই সেখানে যাওয়া সহজ হবে না। কিন্তু সেই সঙ্গে তিনি এও ভাবলেন যে পাশ্চাত্যে গেলেই তিনি ভারতবর্ষকে আরও ভালোভাবে সেবা করতে পারবেন। ঈশ্বরেচ্ছা পূর্ণ করতে এবার স্বামীজি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কন্যাকুমারীতে ভারতবর্ষের শেষ ভূখণ্ডে বসে স্বামীজি এই ঐতিহাসিক সিদ্ধান্তই নিয়েছিলেন। এরপরেই স্বামীজি গেলেন মাদ্রাজে। সেখানে অনেক বুদ্ধিমান তরুণের সঙ্গে তাঁর দেখা হলো। তারাও স্বামীজির সক্রিয় অনুগামী হলেন। তিনি নানা জনসমাবেশে ভাষণ দিলেন এবং অনেক শিক্ষিত এবং বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বললেন। আমেরিকা যাওয়ার পরিকল্পনার কথা তিনি তাদের খুলে বললেন। তাঁর তরুণ অনুগামীরা তাতে খুবই উৎসাহী হলেন এবং স্বামীজির জন্য বিদেশ যাত্রার প্রয়োজনীয় অর্থ সংগ্রহে নেমে পড়লেন। তারপর মাদ্রাজের আলাসিঙ্গা পেরুমলদের সংগৃহীত সাধারণ জনগণের চাঁদার টাকায় বোম্বেতে স্বামীজির বিদেশ যাত্রার জন্য টিকিট কিনে জাহাজের বার্থ রিজার্ভ করা হলো। ক্ষেত্রীর রাজাও স্বামীজির বিদেশ যাত্রার ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন।